তাহলে আমরা হ্যান-বানাক থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন পড়ছিলাম। কটা অ্যাপ্লিকেশন হয়েছিল আমাদের? দুটো বোধহয় হয়েছিল না? হ্যাঁ এগুলো স্যার। এগুলোই হচ্ছে আমাদের এখন বেশি ইম্পর্টেন্ট, এই অ্যাপ্লিকেশন গুলোই হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট। তো আমরা একবার রিক্যাপ করে নিই, অ্যাপ্লিকেশন 1টা কি ছিল। আমরা প্রুফটা এখানে করব না, অ্যাপ্লিকেশন 1 এর প্রুফ আর 2 এর প্রুফ আমরা অলরেডি করে ফেলেছিলাম, তো এটা করব না। সো given x0 belongs to x, there exists a linear functional f such that f of x0 is norm of x0, ঠিক আছে, and norm of f is basically 1. এটা ছিল আমাদের 1 নম্বর অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন 2 অ্যাপ্লিকেশন 2 ছিল যে for every x belongs to x, norm of x can be written as supremum of mod of fx, মানে আমি শুধু ধরো লিনিয়ার ফাংশনাল গুলো জানি যে এক্স এ কি রকম ভ্যালু হচ্ছে, ওদের ভ্যালু গুলো দেখে আমি তোমার এক্স এর নর্মটা বের করতে পারবো। এইটা যেখানে নর্ম অফ এফ নন জিরো, তার মানে এফটা নন জিরো ফাংশন, কারণ এফটা যদি জিরো ফাংশন হয়ে যায় তাহলে তো নর্মটা জিরো হয়ে যাবে, একই কথাই হলো, ঠিক কি না? তাহলে এইভাবে আমরা এটাকে করতে পারছি। এই দুটো আমরা করেছিলাম অলরেডি, ঠিক আছে। আচ্ছা, থার্ড অ্যাপ্লিকেশন আজকে করব, যে এমটা হচ্ছে একটা ক্লোজড লিনিয়ার সাবস্পেস, ক্লোজড লিনিয়ার সাবস্পেস যেখানে এম নট ইকুয়ালস টু এক্স, মানে এম এর ভেতরে আছে আর কি, এমটা এক্সটা বাইরে আছে, এমটা ভেতরে আছে, এরকম সিচুয়েশন, আর এমটা পুরোপুরি এক্স এর সঙ্গে সমান নয়। এই অবস্থায় ইউ বিলংস টু এক্স মাইনাস এম, তার মানে এইখানে কোনো একটা পয়েন্ট ইউ নেওয়া হলো, পয়েন্ট মানে এখানে ভেক্টর ভাবো, ঠিক আছে। তাহলে তাহলে বলছে যে আচ্ছা যেহেতু এইটা আছে তাহলে ইউ থেকে এম এর ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স অফ ইউ টু এম, ফ্রম ইউ থেকে এম এর যে ডিস্টেন্স হবে এইটা পজিটিভ হবে, কারণ এমটা যেহেতু ক্লোজড, ডিস্টেন্সটা যদি জিরো হতো আর এমটা যেহেতু ক্লোজ, তাহলে ইউটাকে এম এর মধ্যেই থাকতে হতো, ঠিক? এটা মনে পড়ছে? তাহলে এই ডিস্টেন্সটা পজিটিভ হবে, এটাকে নাম দিলাম ডি, তাহলে ডি হ্যাজ টু বি পজিটিভ। এতদূর আমরা কোনো কিছু মানে এটি ঠিক আছে, এটা তো হয়। আচ্ছা, আর এটা ডেফিনেশনও তোমাদের নিশ্চয়ই জানা আছে, যে ইনফিমাম অফ দা ইউ মাইনাস এম, যেখানে এম বিলংস টু ক্যাপিটাল এম, তো এইটা ঠিক আছে। তাহলে বলছে দেন দেয়ার এক্সিস্ট এফ বিলংস টু এক্স স্টার, মানে হচ্ছে লিনিয়ার ফাংশনাল, such that f fx equals to 0 for all x belongs to m, মানে m এর মধ্যে সব জিরো হবে। 2 নম্বর, ইউ তে ভ্যালুটা 1 হবে, আর 3 নম্বর বলছে এর নর্মটা হবে 1/d, ঠিক আছে। এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করবে, ইউ তে 1 হবে আর নর্মটা 1/d হবে, ঠিক আছে। আচ্ছা, এর প্রুফটা একটু বড় আছে, যার ফলে আমি আর করাচ্ছি না এটা। হ্যাঁ, এর প্রুফটা তোমরা একটু দেখে নিও, অসুবিধা হলে আমাকে বলবে। সোজাই আছে প্রুফটা, খুব অতটা কঠিন নেই, তোমরা আশা করি পারবে। অ্যাপ্লিকেশন 4, 4 নম্বর কি বলছে দেখো,
4 নম্বরে একই ব্যাপার, যে এমটা হচ্ছে একটা সাবস্পেস, এক্স এর হচ্ছে সাবস্পেস। হ্যাঁ, আবার এম নট ইকুয়ালস টু এক্স, আগের মতনই। হ্যাঁ, ইউটা আমরা ওই আগের মতনই এক্স মাইনাস এম এ নিলাম। হ্যাঁ, তার মানে এম এর মধ্যে নেই, তাহলে ডিস্টেন্সটা পজিটিভ হবে। আগের মতনই জিনিসটা, এটা পজিটিভ হবে। তাহলে দেন এখানে শুধু একটু চেঞ্জ আছে। দেন দেয়ার এক্সিস্ট এ এফ বিলংস টু এক্স স্টার such that f x equals to 0 for all x belongs to m। এটাও কারেক্ট, একই আছে। ইউতে ওখানে 1 ছিল, এখানে জাস্ট ডি হয়ে যাবে। আর নর্ম অফ এফ ওখানে 1 ছিল, 1/d ছিল, এখানে জাস্ট 1 হয়ে যাবে। মানে ডি দিয়ে জিনিসটা গুণ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? মানে এইখানে যা ছিল, এই এই যে 3 নম্বরে তুমি যা যা করবে, হ্যাঁ, ওখানে একটা লিনিয়ার ফাংশনাল তোমাকে তো এম এর উপরে ডিফাইন করতে হবে, এম বা এন এর উপরে। তো সেখানে এখানে যা ডিফাইন করবে, ঠিক ডি দিয়ে গুণ করলে এইখানে করে দেবে, ডি দিয়ে গুণ করে করে দেবে, তাহলে যেটা এক্সটেনশন পাবে সেটাই এখানে কাজ করে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, মানে এক্স্যাক্টলি সেম। হ্যাঁ, প্রুফ হচ্ছে সিমিলার টু 3। তাহলে 3টা পারলে 4টা অটোমেটিক তুমি কিন্তু পেরে যাচ্ছ, আলাদা করে 4টা করার দরকার কিন্তু নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার ইম্পর্টেন্ট টপিক, কনজুগেট স্পেস। কনজুগেট স্পেস বা ডুয়াল স্পেসও বলা হয়। ঠিক আছে? তার মানে এক্স স্টার যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডুয়াল অফ এক্স। তার মানে সেটা বল লিনিয়ার ফাংশনালস ফ্রম এক্স টু আর, এটা হচ্ছে। আর এক্স স্টার, এক্স ডবল স্টার, এক্স ডবল স্টার, এটা হচ্ছে ডুয়াল অফ এক্স স্টার। ঠিক আছে? এতদূর অবধি কোনো অসুবিধা নেই। এখানে একটা রেজাল্ট, ইম্পর্টেন্ট রেজাল্ট আছে যেটা আমাদেরকে জানতে হবে। যে if x star is separable, then x is also separable। এই রেজাল্টটা আমরা এখানে জানলাম, যে এক্স স্টারটা যদি সেপারেবল হয় তাহলে এক্সটাও কিন্তু সেপারেবল হবে। ঠিক আছে? এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব আর জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করব। আর তার জন্য ওই কিছু কিছু রেজাল্ট আমাদের আরো কিছু মনে রাখতে হবে, যে কার ডুয়াল কোনটা হয়, এই সংক্রান্ত কিছু রেজাল্ট আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? তো সেইটা আমরা খেয়াল করব এবার। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, কার কার ডুয়াল কে কে হয়। এটা বইয়ে তোমাদের পরিষ্কার করে লেখা নাই, তো সেই জন্য আমি আলাদা করে তোমাদেরকে লিখে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই পড়েছো, তোমাদের কাছে নোন কি কি স্পেস আছে বলতে পারবে? কি কিছু কোনো নোন স্পেসের এক্সাম্পল তোমরা জানো? নন লিনিয়ার স্পেস যদি জিজ্ঞেস করি। হুম, একটু বলার চেষ্টা করো। স্যার ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস হবে? আরে মেট্রিক স্পেস আমি নর্ম চেয়েছি। স্যার রিয়েল স্পেস, রিয়েল নাম্বার স্পেস। হ্যাঁ, রিয়েল নাম্বার স্পেস বললে হবে, কারণ ওখানে নর্মটা কি? রিয়েল নাম্বার স্পেসে নর্মটা কি? কি নর্ম ডিফাইন করা হয়?
রিয়েল নাম্বার স্পেসে ইনফিনিমটা তো স্যার ওদের দুটো পয়েন্ট। আরে মড বললাম না, হ্যাঁ 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 মনে আছে। ভুলে যাচ্ছ। আর আর কি জানো, ভুলে- আর কিছু? স্যার স্যার কমপ্লেক্স নাম্বার স্পেসটা হবে তো রিয়েল কমপ্লেক্সের ক্ষেত্রেও মড দিয়ে নর্ম হয়ে যাবে। আর মড দিন। আচ্ছা, আর কিছু? হুম, হিলবার্ট স্পেসটা এলপি যেটা আছে এলপি হবে হিল, কি? হ্যাঁ এলপি, এলপি হ্যাঁ স্পেস, পি স্পেস যেটা পি ইকুয়ালস টু 2 হলে হিলবার্ট স্পেস হয়। কারেক্ট। হ্যাঁ, এগুলো ভুললে চলবে। আপ টু ইনফিনিটি অবধি, মানে তোমার কি কি থাকছে, L1, L2, L3 ডট ডট, হ্যাঁ, আর লাস্টে হচ্ছে L ইনফিনিটি। প্রত্যেকটা স্পেস সম্পর্কে জেনে নাও ভালো করে। L1টা কি? L1টা হচ্ছে সেট অফ অল সিকোয়েন্সেস xn such that summation xn is finite, মানে অ্যাবসোলুটলি এটা হচ্ছে কি সেট অফ অল absolutely convergent sequences। বোঝা গেল? L2টা কি? L2টা হচ্ছে স্কোয়ারটা সাম, মানে স্কোয়ার সামেবল, এটাকে কি বলা হয়? স্কোয়ার সামেবল সিকোয়েন্স। ঠিক আছে? যেমন ধরো এই যে 1/n, এই যে সিকোয়েন্সটা 1/n সিকোয়েন্সটা কোথায় আছে? L1 এ আছে না L2 তে আছে? কোথায় আছে বলো তো? 1/n এর যে সিকোয়েন্সটা আছে সেইটা কোথায় আছে? কোন স্পেসের এলিমেন্ট? হ্যাঁ, স্যার n belongs to n না আর 1/n এ? n belongs to capital N, সিকোয়েন্স তো। হ্যাঁ হুম। L1 এ কি এটা থাকবে আগে বলো? এটা কি L1 এ থাকতে পারবে? এটা মানে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট L2 তেই হবে। হ্যাঁ, এটা ডাজ নট বিলংস টু L1 বিকজ, কারণ হচ্ছে যে এই যে 1/n এর যে মড, মানে এটা তো পজিটিভ, তার মানে তো এটাই হবে। এটা তো এটাই ইনফাইনাইট হয় আমরা জানি, তাই না? এটা ইনফাইনাইট তো, হুম তার জন্য এটা সামেবল হচ্ছে না, সেই জন্য এটা L1 এর এলিমেন্ট নয়। কিন্তু আমরা এটা জানি, এটাকে যদি স্কোয়ার করে যোগ করি তাহলে কি পাবো? এটা পাবো না? এটা আমরা জানি ফাইনাইট হয়, সুতরাং এইটা বিলং করছে L2 তে। বোঝা গেল? দিস ইমপ্লাইজ 1/n বিলংস টু L2। এটা অ্যাজ এ সিকোয়েন্সটা বিলং করছে, 1/n এলিমেন্টটা নয়, 1/n যে নাম্বারটা সেটা কিন্তু নয়, পুরো সিকোয়েন্সটা হচ্ছে L2 এর এলিমেন্ট। বোঝা গেল? আর L ইনফিনিটিটা কি? L ইনফিনিটি হচ্ছে সেট অফ অল সিকোয়েন্সেস such that supremum of mod xn, supremum of mod xn is finite। ঠিক আছে? এইগুলো হচ্ছে L ইনফিনিটি। একটা জিনিস খেয়াল করবে যে xn সিকোয়েন্স যদি LP তে থাকে, দিস উইল ইমপ্লাই xn এর সিকোয়েন্সটা L ইনফিনিটিতেও থাকবে, মানে L ইনফিনিটি সবচেয়ে বড় স্পেস। ঠিক আছে? এটা খেয়াল রাখবে। এখানে একটা রেজাল্ট হচ্ছে
যে L1 স্পেসটা মানে অ্যাজ এ সেট হিসাবে যদি দেখো L1 স্পেসটা L2 এর মধ্যে থাকবে, L2টা আবার L3 এর মধ্যে থাকবে, এইভাবে সব কটা আবার L ইনফিনিটির মধ্যে থাকবে। L ইনফিনিটি অ্যাজ এ সেট হিসাবে সবচেয়ে বড় সেট। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ব্যানাক স্পেসের এক্সাম্পল। ঠিক আছে, আর একটা আছে, হ্যাঁ, যেটাকে নাম দেওয়া হয় C0। হ্যাঁ, C0 আবার সবার মধ্যে থাকবে কি না, C0 আবার সবার মধ্যে, দাঁড়াও C0টা ভাবতে দাও। হ্যাঁ, C0 আবার সবার মধ্যে থাকবে, মানে এর মধ্যে থাকবে C0। ঠিক আছে, তো C0টা কি? C0টা হচ্ছে set of all sequences such that limit xn goes to 0, মানে null set of all null sequences, set of all null sequences। এটাও একটা লিনিয়ার স্পেস হয় C0, কারণ দেখো দুটো নাল সিকোয়েন্সকে যোগ করলে নাল সিকোয়েন্স হয়, হ্যাঁ, গুণ করলে নাল সিকোয়েন্স হয়, আবার কনস্ট্যান্ট দিয়ে গুণ করলেও নাল সিকোয়েন্স হয়, সেই জন্য এটা একটা লিনিয়ার সাবস্পেস হচ্ছে। এবং দেখো C0টা সবার ভেতরে ঢুকে আছে। ঠিক আছে, বলো এত দূর অবধি কারো কোনো কোশ্চেন আছে? হুম না স্যার, ঠিক আছে। হুম তাহলে আমাদেরকে জানতে হবে কার ডুয়াল কে। ঠিক আছে, কার ডুয়াল কে এটা জানতে হবে। সো এইবার এই রেজাল্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে রেজাল্ট? 1 নম্বর হচ্ছে যে C0 স্টার মানে ডুয়াল ইজ L1। C0 ডুয়াল কে? L1। L1 এর ডুয়াল কে? L ইনফিনিটি। হ্যাঁ, আর 3 নম্বরে হচ্ছে L পি এর স্টার হয়ে যাবে L কিউ, যেখানে 1/p আর 1/q যোগ করলে হয় 1। ঠিক আছে, তার মানে তোমরা আমাকে বলো তো L2 স্টার কি হবে বলো, এই ফর্মুলা থেকে বলো L2 স্টার কি হবে? L2ই হবে। L2 স্টার L2ই L2ই হবে। হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম যে L2 স্টার ইজ L2। ঠিক আছে, আর দেখো L1 যদি এখানে তুমি 1 বসাও তাহলে 1/কিউটা 0 হয়ে যাচ্ছে, মানে কিউটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। ঠিক না? তাহলে এটা ম্যাচ করে যাচ্ছে। ওকে, এটুকু বোঝা গেল? হ্যাঁ, এইখানে একটা বাজে কোশ্চেন হচ্ছে যে L ইনফিনিটির স্টার কি। ঠিক আছে, এটা একটা কমপ্লিকেটেড স্পেস, একটা কমপ্লিকেটেড স্পেস হয়। তো এইটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না। হ্যাঁ, এইটা নিয়ে আমরা আলোচনা করব না, এটা একটা বাজে স্পেস L ইনফিনিটির স্টার। এইটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, এইগুলো আমাদের জানা দরকার। এই রেজাল্টগুলো আমাদের মানে জেনে রাখা ভালো। ঠিক আছে, এইবার আর কয়েকটা রেজাল্ট আমরা এখানে দেখব। দেখো কাইন্ড অফ আমি তোমাদেরকে মুখস্থ করাচ্ছি, আমি কিন্তু মানে পড়াচ্ছি না বলতে গেলে। হ্যাঁ, কয়েকটা আমি তথ্য তোমাদের সামনে জাস্ট তুলে ধরছি, কারণ এখন যা সময় এইভাবেই পড়তে হবে। ঠিক আছে, আমরা যদি সিলেবাস টাইমের আগে শেষ করে দিতে পারি তারপরে তোমরা যা বলবে আমি তাই করব। আচ্ছা, 1 নম্বর রেজাল্ট হচ্ছে এই যে L1 L2 L3, ঠিক আছে, এরা সবাই সেপারেবল, এরা সবাই সেপারেবল স্পেস। ঠিক,
আর 2 নম্বর হচ্ছে L infinity is not separable space। ঠিক আছে, এখন প্রশ্ন তোমরা যদি এর প্রুফ জানতে চাও, ঠিক আছে, যদি জানতে চাও তাহলে আমি বলতে পারি, আমি এর একটা আইডিয়া দিতে পারি যে দেখো সেপারেবল স্পেস মানে ওর মধ্যে একটা কাউন্টেবল ডেন্স সাবসেট দরকার, ঠিক না? তো আমি তোমাদেরকে সেই ডেন্স সেটটা যদি দেখাতে পারি তাহলেই তো তোমরা মোটামুটি বিশ্বাস করবে যে এটা সেপারেবল স্পেস হবে, ঠিক না? তো আমি ধরো এইটা আইডিয়াটা তোমাদেরকে আমি দিচ্ছি, হুম, বোঝা গেল? তো 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 এখানে একটা সেট আমি লিখছি, xn such that all but finitely many xn's are 0 and xn's belongs to rational। বলো কি বুঝলে এখান থেকে, কি বুঝলে? পড়ো আর লাইনটা বলো কি বুঝলে এখান থেকে। কিছু কি বোঝা গেল স্পেসটা সম্পর্কে, ডিটা সম্পর্কে বোঝা গেল কিছু? মানে ডি এর সিকোয়েন্স গুলো কিরকম? ডি এর সিকোয়েন্স গুলো হচ্ছে যে কয়েকটা ছাড়া বাকি সবগুলো 0। হ্যাঁ, মানে যেমন আমি যদি এক্সাম্পল দিই, হ্যাঁ, যেমন ধরো এরকম যদি আমি একটা সিকোয়েন্স তৈরি করি 1 2 3 0 0 0 ডট 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 সব 0, মানে এই পরের পোর্শন গুলো সবাই 0, তাহলে এই যে সিকোয়েন্সটা আমরা পাচ্ছি, এইটা বিলং করবে ডিতে। কথাটা বোঝা গেছে? এবং এই যে নাম্বার গুলো আছে এরা সবাই রেশনাল নাম্বার, মানে এখানে কত ইরেশনাল নাম্বার নেওয়া যাবে না, ঠিক? তাহলে এই যে পুরো সেটটা আমরা পাচ্ছি ডি এর, তাহলে ডি ইজ কাউন্টেবল। কেন কাউন্টেবল? এটার একটা প্রশ্ন হতে পারে যে ডিটা কেন কাউন্টেবল। এটাও যদি বোঝার চেষ্টা করো তাহলে আমরা এক কাজ করতে পারি, যে প্রথম এলিমেন্ট ছাড়া বাকি সবাই 0, মানে সেকেন্ড এলিমেন্ট থেকে সবাই 0, তাহলে ওইটাকে আমি নাম দিলাম ধরো E2, সরি D2। তাহলে D2 কে, হ্যাঁ, xn সিকোয়েন্স সাচ দ্যাট xn is 0 for all n greater than equals to 2। হ্যাঁ, তাহলে ডি এর এলিমেন্ট কিন্তু সেকেন্ড ঘর থেকে সবাই ধরো 0, শুধু প্রথম ঘরটা ধরো নন 0 হতে পারে, ঠিক আছে? আচ্ছা এক কাজ করো D1 ও নিয়ে নাও, D1 মানে শুধু 0, প্রথম থেকেই 0, সবাই 0। আচ্ছা ওটা দরকার নেই। আচ্ছা D3 মানে হচ্ছে সেই সমস্ত সিকোয়েন্স ইন ডি সাচ দ্যাট xn is 0 for all n greater than equals to 3। তার মানে তৃতীয় ঘর থেকে সবাই 0, তার মানে 1 আর 2 প্রথম দুটো ঘরে তুমি যে কোনো নন 0 বসাতে পারো, রেশনাল, ঠিক আছে? এইভাবে তুমি যদি কন্টিনিউ করো তাহলে এখানে দেখো এই যে D2 মানে কি, প্রথম ঘরটা শুধু রেশনাল নাম্বার থেকে আসে, বাকি সবাই 0। তাহলে এটার সঙ্গে কিউ এর একটা আইসোমরফিজম আছে, মানে এজ এ সেট বাইজেকশন আছে, ঠিক? এর সঙ্গে একটা কিউ এর বাইজেকশন আছে, তার মানে কিউটা যেহেতু কাউন্টেবল, D2টা কাউন্টেবল। আর এটার সঙ্গে কার বাইজেকশন আছে, কিউ ক্রস কিউ, তাহলে এটাও বাইজেকশন, ঠিক আছে? এটাও বাইজেকশন, সুতরাং এটাও কাউন্টেবল। তারপর এইভাবে তুমি যদি দেখো সবটাই কিন্তু আমার, তাহলে ডিটাকে আমি এইভাবে লিখতে পারবো যে শুধুমাত্র 0 সিকোয়েন্স ইউনিয়ন D2 ইউনিয়ন D3, এইভাবে সবটার যদি আমি ইউনিয়ন করি তাহলে কি হচ্ছে,
countable union of countable sets. That is why D is countable. ठीक, D is countable. अच्छा, now it is little difficult, খুব বেশি ডিফিকাল্ট না, to show that D is dense in LP for all P greater than equals to 1. সমস্ত ইনফিনিটি ছাড়া, হ্যাঁ, লেস দেন ইনফিনিটি, মানে এল ইনফিনিটি বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় কিন্তু এই সেটটাই ডেন্স হয়ে যাবে। খুব অতটা ডিফিকাল্ট নয়। এটা তোমরা চেষ্টা করবে যে এটা কেন ডেন্স, ঠিক আছে, এইটা একটু চেষ্টা করলে আমার মনে হয় পেরে যাবে তোমরা, ঠিক আছে। আর যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে পরে থেকে বলবে, আমি তোমাদেরকে এটার প্রুফ দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমি একটা জাস্ট হিন্ট দিলাম যে এটা এইভাবে প্রুফ করা যেতে পারে। আচ্ছা, আর হ্যাঁ, এবার 2 নম্বর হচ্ছে যে L infinity is not separable, এটা সেপারেবল নয়। এইটা যদি তুমি দেখাতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে, আচ্ছা এটাও আমি তোমাদেরকে আলাদা করে না হলে দেখাবো, যদি যাদের ইন্টারেস্ট থাকবে, হ্যাঁ, আমাকে বলবে, আমি তাহলে আলাদা করে এটা দেখাবো। তো এটা এই মুহূর্তে মনে রাখতে পারো, আর না হলে আমি ছোট করে বলি এটা, ঠিক আছে। কনসিডার আচ্ছা, দাঁড়াও একটু ভাবতে দাও। এখানে এমন একটা সেট তৈরি করতে হবে আনকাউন্টেবল কিছু একটা আনতে হবে। আচ্ছা, ঠিক আছে, এটা আমি পরে তোমাদেরকে বলে দেবো। এখন ভাবতে গেলে টাইম লাগবে। আচ্ছা, যাই হোক, তো তাহলে একটা জিনিস এখান থেকে আমরা অবজার্ভ করব যে দেখো যে এইটা দেখো L1 স্টার ইজ L ইনফিনিটি, L1 স্টার ইজ L ইনফিনিটি, তাহলে L ইনফিনিটি ইজ নট সেপারেবল, কিন্তু L1 টা সেপারেবল। তাহলে এইরকম কেস হতেই পারে, ঠিক আছে। আমরা কি দেখলাম, যদি স্টারটা সেপারেবল হয় তাহলে নিচেরটা সেপারেবল হবেই, কিন্তু নিচেরটা সেপারেবল হলেই যে স্টারটা সেপারেবল হবে সেটা বলা যাচ্ছে না। তো এখানে যেমন দেখতে গেলাম যে নিচেরটা L1টা সেপারেবল, কিন্তু তার স্টারটা সেপারেবল হচ্ছে না, তার মানে এর কনভার্সটা কিন্তু সত্যি নয়। আমরা যে এই রেজাল্টটা পড়লাম, কনভার্স ইজ নট ট্রু, কনভার্স ইজ নট ট্রু, তার এক্সাম্পল তাহলে তোমরা পেয়ে গেলে, হ্যাঁ। তাহলে এখানে কি বলছে যে এক্সটারটা যদি সেপারেবল হয় তাহলে এক্সটা সেপারেবল হবেই, কিন্তু এক্সটা সেপারেবল যদি হয় তাহলে এক্সটারটা সেপারেবল নাও হতে পারে, যেমন L1টা সেপারেবল কিন্তু L1 স্টার, দ্যাট ইজ L ইনফিনিটি ইজ নট সেপারেবল। ওকে, তো এটা গেল, এখান থেকে একটা কোশ্চেন। তাহলে এর মধ্যে কিন্তু অনেক জিনিসেরই আমরা প্রুফ কিন্তু করছি না, যেমন এই যে কে কার স্টার ডুয়াল, সেটা কিন্তু আমরা একবারের জন্য প্রুফ কিন্তু করছি না। আচ্ছা, নেক্সট রেজাল্ট হচ্ছে
এখানে তোমাদের একটা হ্যাঁ কোশ্চেনের মতন দেওয়া এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা এইটা, আচ্ছা দেখো আমরা একটা রেজাল্ট পড়েছি যে করোলারি হিসাবে আমরা বলতে পারি যে ইফ x not equals to 0 then there exists a f belongs to x star such that fx not equals to 0. in fact আমরা দেখেছি in fact there exists a f such that f of x is equals to norm of x, তাই না? একদম অ্যাপ্লিকেশন 1টা মনে করো, অ্যাপ্লিকেশন 1-এ এটাই ছিল। দেখো একটা পয়েন্ট যদি আমরা নিই এখানে, তাহলে there exists a linear functional যার x নট এ ভ্যালুটা হবে নর্ম অফ x এবং তার নর্মটা 1 হবে, ঠিক? এই অ্যাপ্লিকেশন 1টা থেকে আমরা কি বলতে পারছি যে এমন একটা পাবো যেখানে এটা নর্ম দেবে, যেহেতু এটা এক্সটা নন জিরো তাহলে এইটাও নন জিরো, ঠিক? তাহলে আমরা এইটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে আর কি বলা যেতে পারে? এখান থেকে বলা যেতে পারে যে if fx equals to 0 for all f belongs to x star, তাহলে ধরো একটা পয়েন্ট আছে বা ভেক্টর আছে x নট, হ্যাঁ, তার উপরে যে কোনো লিনিয়ার ফাংশনাল তুমি অ্যাপ্লাই করছো আর ভ্যালুটা কি পাচ্ছ? 0 পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তাহলে এখান থেকে ইমপ্লাই কর, তাহলে x নট সম্পর্কে আমি কি বলতে পারি? x নট কি নন জিরো হতে পারে? এই করোলারি হতে পারে না, কারণ যদি x নটটা নন জিরো হতো তাহলে আমি একটা তো এখানে লিনিয়ার ফাংশনাল পেতাম যেখানে ওই fx ভ্যালুটাও তো নন জিরো হতো, কিন্তু এখানে সমস্ত f এর জন্য জিরো হচ্ছে, তার মানে এখান থেকে ইমপ্লাই করছে যে x নটটাও জিরো, ঠিক? বোঝা গেল? আচ্ছা তাহলে এখান থেকে আরেকটা রেজাল্ট আমরা করোলারি হিসাবে, এর করোলারি হিসাবে বলতে পারি যে ইফ f of x equals to f of y for all f belongs to x star then x has to be equal to y, ঠিক আছে? যদি সবার জন্য এটা হয় তাহলে এটা হবে। এর এর নেগেশনটা কি হবে? এর নেগেশন হবে এটা যে x not equals to y হলে there exist f belongs to x star such that f of x not equals to f of y, মানে এই দুটো জিনিস সেম, হ্যাঁ, একটার আরেকটার নেগেশন কিন্তু জিনিসটা সেম, ঠিক না? তার এইরকম ব্যাপারটা হচ্ছে যে রামের স্ত্রী হচ্ছে সীতা, এটা ধরো একটা স্টেটমেন্ট, তার নেগেশনটা কি? তার নেগেশনটা আমরা এইভাবে বলতে পারি, মানে নেগেশন না মানে সেম জিনিস কিন্তু নেগেটিভলি বলা, হ্যাঁ, মানে নেগেটিভলি বলা, এটা নেগেশন ঠিক নয়, নেগেশন মানে একদম উল্টো হয়ে যায়, কিন্তু এটা এটাকে আমরা তাহলে কি বলতে পারি? সেম স্টেটমেন্ট কিন্তু আমরা অন্যভাবে বলছি। ইন আদার ওয়ার্ড লিখে দিলে তো চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন আদার ওয়ার্ড, এর আর একটা নাম থাকতে পারে যেমন কাউন্টার পজিটিভলি, না ওটাও তো নয়। আচ্ছা ঠিক আছে, আপাতত এটাই থাক। যেমন আমি যেটা এক্সাম্পলটা দিচ্ছিলাম যে রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা, তাহলে কোনো মেয়ের নাম যদি ধরো অন্য কিছু হয়, সীতা ছাড়া অন্য কিছু, তাহলে সে নিশ্চয়ই রামের স্ত্রী নয়, ঠিক না? যদি ধরে নিই যে রামের একটা স্ত্রী ধরে নিয়ে, হ্যাঁ, তো ওই রকম হচ্ছে এখানে ব্যাপার, ঠিক না? তাহলে দুটো স্টেটমেন্ট কিন্তু সেম, ওকে? তাহলে এইটা একটা রেজাল্ট। আচ্ছা
আর নেক্সট রেজাল্ট দেখো, বলছে যে গিভেন এক্স বিলংস টু এক্স, তার মানে এক্স থেকে তুমি একটা ভেক্টর নিলে, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ একদম ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এক্স নিলে তাহলে এই এক্সটাকে কাজে লাগিয়ে আমি একটা এফ ডিফাইন করতে চাইছি, যেটা হচ্ছে এক্স স্টার থেকে আর এ ম্যাপ করবে। ঠিক আছে, এইটাকে কাজে লাগিয়ে, মানে এই এক্সটাকে কাজে লাগিয়ে আমি একটা লিনিয়ার ফাংশনাল ডিফাইন করতে চাইছি এক্স স্টার থেকে আর এ। তার মানে ইন আদার ওয়ার্ড এফ বিলংস টু এক্স ডবল স্টার। ঠিক আছে, কিভাবে ডিফাইন করছি দেখো, তাহলে এখানকার কোনো একটা এলিমেন্ট নেবে, সেই এলিমেন্টগুলোকে ধরো আমি এক্স স্টার নাম দিচ্ছি, তাহলে এইটা একটা রিয়েল নাম্বার হবে, দিস হ্যাজ টু বি এ রিয়েল নাম্বার। এখন তুমি ভাবো যে এইটা যদি একটা এক্স স্টারের এলিমেন্ট হয়, তাহলে এখান থেকে আর এই এক্সটাকে কাজে লাগিয়ে একটা রিয়েল নাম্বার কিভাবে বানাতে পারবে? এক্স স্টারের এলিমেন্ট মানেটা কি? এক্স স্টার বিলংস টু এক্স স্টার মানেটা কি? মানে হচ্ছে এক্স স্টার ইজ এ ম্যাপ, ইটসেলফ এ ম্যাপ ফ্রম এক্স টু আর। তার মানে এক্স এর কোনো এলিমেন্ট যদি এর উপর অ্যাপ্লাই করা হয়, তাহলে তুমি রিয়েল নাম্বার পাবে। ঠিক, তাহলে এইটা আমাকে ডিফাইন করতে হবে। কিভাবে ডিফাইন করব তাহলে? তাহলে এফ অফ এক্স স্টার ইজ ডিফাইন্ড অ্যাজ এক্স স্টার অ্যাক্টিং অন এক্স। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা একটা ম্যাপ তৈরি করলাম। সো উই মেড এফ বিলংস টু এক্স ডবল স্টার। তাহলে এইভাবে আমরা এক্স স্টারে একটা এলিমেন্ট তৈরি করলাম। এই এফটাকে, যেহেতু এই এক্সটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এই এফটাকে জাস্ট নাম দেওয়া হচ্ছে এক্স হ্যাট। ঠিক আছে, এটাকে নাম দেওয়া হলো এক্স হ্যাট। তাহলে এক্স হ্যাটটা কি জিনিস হলো? তাহলে এক্স হ্যাট অ্যাক্টিং অন যে কোনো ডুয়ালের এলিমেন্টে, এক্স স্টারের এলিমেন্টে যদি অ্যাক্ট করে, এইটা হচ্ছে বাই ডেফিনেশন এইটা। তাহলে এইটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ঠিক, তাহলে তাহলে দেখো, উই হ্যাভ এ ম্যাপ, উই হ্যাভ এ ম্যাপ এক্স হ্যাট ফ্রম, মানে এক্স হ্যাট নয়, বেসিক্যালি হ্যাট ম্যাপ ফ্রম এক্স টু এক্স ডবল স্টার। সেটা কি, যে এখান থেকে যদি এক্স নেই, তাহলে এক্সটাকে কোথায় পাঠানো হচ্ছে? এক্সটাকে এক্স হ্যাটে পাঠানো হচ্ছে। তাহলে এক্স হ্যাটটা কি? এক্স হ্যাটটা হচ্ছে একটা ম্যাপ। ঠিক আছে, কোথা থেকে কোথায়? এক্স হ্যাটটা ম্যাপটা হচ্ছে, তাহলে এক্স হ্যাটটা কি? এক্স হ্যাটটা ম্যাপ হচ্ছে এক্স স্টার থেকে আর এ। ঠিক আছে, এক্স হ্যাটটা হচ্ছে এক্স স্টার থেকে আর এ। এক্স হ্যাট এইভাবে কাজ করছে। তাহলে এক্স স্টারের একটা এলিমেন্ট যদি এক্স স্টার তুমি নাও, স্মল এক্স স্টার, দেখো এই স্মল এক্স স্টার কিন্তু এর সঙ্গে কোনো এক্স এর কোনো সম্পর্ক নেই, জাস্ট এটা যে কোনো একটা এলিমেন্ট হচ্ছে এক্স স্টারের। ঠিক আছে, যদি এখানে সিম্বলটা একটু মিসলিডিং, কিন্তু ওইভাবেই তোমাকে ভাবতে হবে। ঠিক, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে তাহলে আমাদের রেজাল্ট কি? তাহলে রেজাল্ট বলছে, এই যে ম্যাপটা পেলাম দিস, তাহলে রেজাল্ট হচ্ছে এই যে হ্যাট ম্যাপটা আমরা পেলাম, ইজ এ লিনিয়ার আইসোমেট্রি। আইসোমেট্রি কাকে বলে মনে আছে? আইসোমেট্রি, হ্যাঁ স্যার, 1 1 1 2। হ্যাঁ, আইসোমেট্রি 1 1 হতে হবে, 1 1 2 হতে হবে, আর কি? আর কন্টিনিউয়াস হতে হবে। আর মেনটা হচ্ছে, দেখো আইসোমেট্রি কথাটার অর্থ হলো এই একটা যে, আইসোমরফিজম থাকবে।
এই যে এইটার নর্ম মানে এটা তো এক্স, এখানে যা নর্ম হবে এটা যেখানে ম্যাপ করবে তারও নর্ম সেম হবে। এইটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? লিনিয়ার আইসোমেট্রি মানেই হচ্ছে ওই যেগুলো তুমি বললে প্লাস এইটা, ঠিক আছে? বা এইভাবে এর থেকে বড় কিছু, এর থেকে অ্যাকচুয়ালি এখানে যদি তুমি দুটো এলিমেন্ট নাও তাহলে এক্স মাইনাস ওয়াই এর যা ডিস্টেন্স, হ্যাঁ, এরা যেখানে যেখানে ম্যাপ করবে তাদের ডিস্টেন্স সেম হবে। মানে দেখো টি যদি একটা দুটো নর্ম এক্স আর ওয়াই দুটো নর্ম লিনিয়ার স্পেস, তাহলে টি ইজ আইসোমেট্রি মানে নর্ম অফ এক্স মাইনাস ওয়াই ইজ সেম অ্যাজ নর্ম অফ টি এক্স মাইনাস টি ওয়াই। এটা হচ্ছে তোমার ডেফিনেশন। তো এই জিনিসটা ধরো হবে। তো এখানে যেহেতু আমি যদি ওয়াইটাকে যদি জিরো নিয়ে নিই, হ্যাঁ, তাহলে অবভিয়াসলি ওয়াই হ্যাটটাও জিরো হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এইটা প্রুফ করতে পারলে এইটা প্রুফ হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই হ্যাট ইজ লিনিয়ার, ঠিক আছে? সো এইটা প্রুফ করলেই কাজ হয়ে যাবে আমাদের। ওকে, বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা অ্যাপ্লিকেশন 2 না কোথায়, অ্যাপ্লিকেশন 3 দাঁড়া দেখে নিই আমি কত নম্বর অ্যাপ্লিকেশনটা করলাম। অ্যাপ্লিকেশন 1 হচ্ছে এটা, হ্যাঁ অ্যাপ্লিকেশন 2 যেটা, এই যে রেজাল্টটা, এটা এখানে আমাদের খুব কাজে দেবে। ওকে, এইটা কি বলছে দেখো, এখান থেকে আমরা এটা লিখতে পারবো। ওখান থেকে আমরা লিখতে পারবো এইটা ইজ ইকুয়ালস টু সুপ্রিমাম অফ norm of x star is 1 and norm of মানে mod of x star x, সরি, হ্যাঁ এটা আমরা লিখতে পারবো ওখান থেকে, হ্যাঁ, বাই অ্যাপ্লিকেশন 2 অফ হান-বানাক থিওরেম। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা সহজেই লিখতে পারবো। আচ্ছা, এইবার দেখো এক্স স্টার এক্স মানেই তো হচ্ছে এক্স হ্যাট অ্যাক্টিং অন এক্স স্টার, ঠিক? এইটা মানেই তো এটা, তাহলে দেখো নর্ম, আচ্ছা নর্ম অফ ম্যাপ কিভাবে ডিফাইন করি আমরা, এরকম না, সুপ্রিমাম অফ নর্ম অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 সাচ দ্যাট নর্ম অফ টি এক্স, এইভাবেই তো ডিফাইন করি। তাহলে দেখো এইটা কি, এইটা কি, তাহলে এখান থেকে কম্পেয়ার করে আমাকে বলো এই জিনিসটা কি। তাহলে এই এক্সপ্রেশনটার ভ্যালু কি হবে? সুস্মিতা? নর্ম অফ এক্স হ্যাট হবে স্যার। ভেরি গুড। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম খুব সহজে, নর্ম এক্স ইজ ইকুয়ালস টু নর্ম অফ এক্স হ্যাট। হ্যাঁ, এবার বাকি থাকলো টু শো হ্যাট ইজ লিনিয়ার 1 1, এখান থেকে 1 1ও ফলো করে যাবে কারণ এক্স, ঠিক আছে? এখান থেকে 1 1 ফলো করে যাবে, লিনিয়ার 1 1 1 2, এইটি দেখাতে পারলেই কাজ হয়ে যাবে। আর বাউন্ডেড, এখান থেকে বাউন্ডেডও ফলো করে যাচ্ছে, কারণ এখান থেকে হ্যাটের নর্ম হয়ে যাচ্ছে 1, এখান থেকে হ্যাটের নর্ম হয়ে যাচ্ছে 1,
ঠিক আছে, তার মানে বাকিটি এইটি এইটি দেখানো খুবই সহজ। হ্যাট ইজ লিনিয়ার কি দেখাবো, এক্স প্লাস ওয়াই, এটা এইটাকে আমাকে দেখাতে হবে, নিড টু শো দ্যাট এটা হচ্ছে এক্স হ্যাট প্লাস ওয়াই হ্যাট, এইটা তোমাকে দেখাতে হবে। কিভাবে দেখাবে, তাহলে দুদিকে, হ্যাঁ সরি, তো অ্যাজ এ ম্যাপ, দে আর ম্যাপ বেসিক্যালি না, দে আর ম্যাপ ফ্রম এক্স স্টার টু এক্স আর। তাহলে দুটো ম্যাপকে ইকুয়াল দেখাতে গেলে আমরা কি করি, ধরো এফ আর জি থেকে তুমি ইকুয়াল দেখাতে চাও, তাহলে আমরা কি করব, যে আমরা দেখাবো এক্স এফ এক্স ইকুয়ালস টু জি এক্স ফর অল এক্স, এটাই তো করতে হয়, ঠিক না? দুটো ম্যাপকে ইকুয়াল দেখাতে গেলে তাদের উপরে ভ্যালুগুলোকে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে, ভেরিয়েবলগুলোকে অ্যাপ্লাই করতে হয়। তাহলে এই ম্যাপের জন্য ডোমেইন হচ্ছে এক্স স্টার, তাহলে এক্স স্টারের এলিমেন্টগুলোকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা একটা এক্স স্টার নিয়ে নিই, তাহলে এখানে আর এইখানে দু জায়গাতেই আমাকে দেখাতে হবে যে ইকুয়াল হচ্ছে। তাহলে এইটা মানেটা কি, এইটা মানে বাই ডেফিনেশন এক্স প্লাস ওয়াই ফুল হ্যাট এইটা, আর এইটা মানে হচ্ছে এক্স স্টার অ্যাক্টিং অন এক্স প্লাস ওয়াই। এক্স স্টারটা যেহেতু লিনিয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্টার প্লাস এক্স স্টার প্লাস ওয়াই। ওকে, আচ্ছা এইটা মানে আবার হয়ে যাচ্ছে এক্স হ্যাট অ্যাট এক্স প্লাস ওয়াই হ্যাট, এটা মানে এটা কি, ওয়াই হ্যাট অ্যাক্টিং, দাঁড়াও, হ্যাঁ এক্স স্টার এক্স হ্যাট অ্যাট এক্স স্টার, হ্যাঁ এক্স হ্যাট অ্যাট এক্স স্টার, এটা হচ্ছে ওয়াই হ্যাট অ্যাট এক্স স্টার, তাই হচ্ছে না? তাহলেই তো জিনিসটা দাঁড়িয়ে গেল এক্স হ্যাট প্লাস ওয়াই হ্যাট অ্যাট এক্স স্টার। তাহলে আমরা কি পেলাম, আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই হ্যাট অ্যাক্টিং অ্যাট এক্স স্টার ইজ সেম অ্যাজ এক্স স্টার ফর অল এক্স স্টার বিলংস টু ক্যাপিটাল এক্স স্টার। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে যে এক্স প্লাস ওয়াই হ্যাট ইজ এক্স হ্যাট প্লাস ওয়াই হ্যাট। হ্যাঁ, এবার তুমি এখানে একটা সি দিয়েও গুণ করতে পারো, যে সি এক্স হ্যাট ইজ ইকুয়ালস টু সি ইন্টু এক্স হ্যাট, এটা প্রুভ করো। একই রকম ভাবে সিমিলার টেকনিকে এটা প্রুভ করতে পারবে, দুদিকে এক্স স্টার অ্যাপ্লাই করে দেখাতে পারবে। হ্যাঁ, সিমিলারলি, তার মানে স্যার হ্যাঁ অন টুটা কি করে দেখাবো, অন টুটা মানে on- আমাকে তো হ্যাঁ অন টুটা আসছি আমি। ওকে, তার মানে এটা কি হলো, তাহলে হ্যাট ইজ লিনিয়ার, এটা হয়ে গেল। আচ্ছা, লিনিয়ার হয়ে গেলে বাউন্ডেডও হয়ে গেল। হ্যাঁ, এবং নর্ম অফ ওয়ান হ্যাট ইজ ওয়ান, এটাও দেখিয়ে দিলাম আমরা। আচ্ছা, তাহলে only thing remains to prove is on to. তাহলে আমাকে কি করতে হবে, যে given f from x star to x r, we need to show that we need to find x such that f is equals to x hat, এইটা আমাকে বের করতে হবে। আচ্ছা, না এটা এটা বলছে না যে দাঁড়াও, এইখানে যেটা তোমাদের বলেছে, দাঁড়াও
আচ্ছা, এটা ইনটু বলেছে, দাঁড়াও, এখানে অন টু বলেনি। হ্যাঁ, লিনিয়ার আইসোমেট্রি ফ্রম এক্স ইনটু এক্স ডবল স্টার। ইনটু, ইনটু কথাটা এখানে বলেছে। ইনটু মানে হচ্ছে যে ইট মে নট বি অন টু, ঠিক আছে? অন টুটা এখানে নেসেসারি নয়, তাহলে এইটা কিন্তু দরকার নেই। অ্যাকচুয়ালি আইসোমেট্রি মানে অন টু না হলেও হয়, তোমাদের বইয়ে এটা ভুল মেনশন করা আছে, অন টু বলে দিয়েছে ডেফিনেশনে, অ্যাকচুয়ালি ওটা হয় না। আইসোমেট্রি মানেই হচ্ছে, হ্যাঁ, মেন কাজ হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু নর্ম অফ টি এক্স মাইনাস টি এ ওয়াই। এইটা এইটা হচ্ছে আইসোমেট্রির ডেফিনেশন। মানে বেসিক্যালি এইভাবে ভাবতে পারো যে এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, এখান থেকে দুটো পয়েন্ট আছে, একটা এক্স একটা ওয়াই, এদের মধ্যে যা ডিস্টেন্স, ঠিক আছে, এটা যে ম্যাপ কোথায় গেল, টি এক্স এ ম্যাপ গেল, এটা আবার টি ওয়াই এ ম্যাপ গেল, তাহলে এই দুটোর যে ডিস্টেন্স যেন সেম থাকে, এটাকে হচ্ছে ডিস্টেন্স প্রিজার্ভিং ম্যাপ। ডিস্টেন্স প্রিজার্ভিং ম্যাপ, এটাকেই বলা হচ্ছে আইসোমেট্রি, ঠিক আছে? মেট্রন মানে হচ্ছে ডিস্টেন্স বোঝাচ্ছে, আর আইসো কথা হচ্ছে সেম। কথাটা বোঝা গেল? তো হ্যাঁ, তো এইটা গেল একটা ব্যাপার। তাহলে আমাদের মোটামুটি এটা প্রুফ হয়ে গেল। আচ্ছা, এবার একটা ডেফিনেশন আছে। ডেফিনেশন হচ্ছে রিফ্লেক্সিভ স্পেস। রিফ্লেক্সিভ স্পেস, তাহলে দেখো, এক্স ইজ said to be reflexive if x is isomorphic with x double star। তার মানে সব সময় যে এটা অন টু হবে তার তো কোনো মানে নেই, এখান থেকেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, যে এক্স আর এক্স ডবল স্টার অন টু সবসময়, এই যে ম্যাপটা দেখালাম না, তার মানে হ্যাট ইজ অন টু। তাহলে হ্যাটটা যদি অন টু হয় তাহলে সেটা রিফ্লেক্সিভ স্পেস বলতে পারবো, ঠিক আছে? আর যদি হ্যাটটা অন টু না হয় তাহলে সেটা রিফ্লেক্সিভ নয়। বোঝা গেল? আচ্ছা, তোমরা এতক্ষণ যা শিখলে সেখান থেকে আমাকে কি বলতে পারবে যে ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিফ্লেক্সিভ স্পেস? of a reflexive space and one which is not reflexive, বলতে পারবে? বলো। কোনো আইডিয়া? স্যার ওই এলপি স্পেস গুলো বুঝতে ইয়েস, পারছি না। ইয়েস, ইয়েস, এলপি এল স্পেস গুলো। ইনফিনিটিটা রিফ্লেক্সিভ হচ্ছে না। হ্যাঁ, এল ইনফিনিটা কি রিফ্লেক্সিভ হবে? না, এল ইনফিনিটি সম্পর্কে আমরা অত সহজে বলতে পারবো না,
কিন্তু দেখো L2 স্টার ইজ L2, এটা আমরা দেখলাম। হ্যাঁ তার একদম মানে L2 ডাবল স্টার, তার মানে বেসিক্যালি L2 স্টার স্টার which is তার মানে again L2, তার মানে L2 is reflexive, ঠিক। আচ্ছা আবার দেখি, যদি আমি LP দেখি, তাহলে LP স্টার ইজ LQ, যেখানে 1/p প্লাস 1/q ইজ 1, ঠিক। ওকে, তাহলে LP ডবল স্টার কি হবে? তার মানে LP ডবল স্টার মানে LP স্টার, LP স্টারের স্টার, আর LP মানে LP স্টার ইজ LQ, তার মানে এখানে LQ এর স্টার। আচ্ছা, এই ফর্মুলা দিয়ে দেখো Q এর করসপন্ডিং হচ্ছে P, তার মানে এটা LP হবে না বাই দিস ফর্মুলা? হ্যাঁ তার মানে LP ডবল স্টার ইজ LP। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে যে LPর, দেখো এই জিনিসটা অনলি ভ্যালিড ফর P Q নট ইকুয়ালস টু 1, কেউ 1 হলে হবে না, কারণ একটা যদি 1 হয় তার একটা ইনফিনিটি, এখানে ইনফিনিটিকে আনা যাবে না, ঠিক আছে। তো এইটা গেল, তার মানে LP ইজ রিফ্লেক্সিভ ফর অল P গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 অ্যান্ড স্ট্রিক্টলি লেস দ্যান ইনফিনিটি, ঠিক। ওকে, আচ্ছা, তার মানে দেখো L1 ইজ নট রিফ্লেক্সিভ, L1 ইজ নট রিফ্লেক্সিভ। কেন? কারণ হচ্ছে যে L1 এর স্টার কত? L ইনফিনিটি, বাট L ইনফিনিটির স্টার ইজ নট L1, ইজ নট L1, তার মানে হচ্ছে L1 এর ডাবল স্টার ইজ নট L1, ঠিক। therefore L1 is not reflexive. L ইনফিনিটি আমরা জানি না কি, L ইনফিনিটি সম্পর্কে আমাদের কাছে তথ্যই নেই, মানে আছে, মানে হুইচ ইজ কমপ্লিকেটেড স্পেস, ওই জন্য আমরা ওটা নিয়ে কাজ করতে চাইছি না, ঠিক আছে। তো ওইটা আমাদের এখানে মানে আলোচনার বিষয় নয়। ওকে, বোঝা গেল? তাহলে রিফ্লেক্সিভ আর নন রিফ্লেক্সিভও পেয়ে গেলে তোমরা। নেক্সট হচ্ছে ওপেন ম্যাপিং থিওরেম আর ক্লোজড গ্রাফ থিওরেম, এখানে দুটো রেজাল্ট আছে আর, ঠিক আছে। ওপেন ম্যাপিং থিওরেম, এটা কি বলছে? এটা জাস্ট একটা থিওরেম, হ্যাঁ, আমরা শুধু ওইটুকুই পড়বো, এর বেশি কিছু আর ভেতরে ঢুকবো না, ঠিক আছে। ধরো এক্স ওয়াই হচ্ছে ব্যানাক স্পেস, হ্যাঁ, এরা ব্যানাক স্পেস, টি হচ্ছে একটা এক্স থেকে ওয়াই এ, হ্যাঁ, বাউন্ডেড লিনিয়ার ম্যাপ which is on to then T is open map, তাহলে টিটা কি হবে? ওপেন ম্যাপ হবে। ওপেন ম্যাপ মানে কি? ওপেন সেটের ইমেজ ওপেন সেট হবে, ঠিক আছে, এটা আমরা জানি, ওপেন সেটের ইমেজ ওপেন সেট হবে, তাহলে তাকে ওপেন ম্যাপ বলে, ঠিক আছে। তাহলে এখানে ইম্পর্টেন্ট কি, যে এক্স আর ওয়াই দুটো ব্যানাক স্পেস, ঠিক আছে, আর এই টি ম্যাপটা যদি অন টু হয় তবেই মানে তবে গ্যারেন্টি সহকারে টিটাকে ওপেন ম্যাপ হতে হবে, কিন্তু যদি অন টু না হয় তাহলে টিটা ওপেন ম্যাপ নাও হতে পারে, মানে হতেও পারে আবার নাও হতে পারে, মানে গ্যারেন্টি নেই, ঠিক আছে। তো আমরা একটা এক্সাম্পল দেব, হ্যাঁ বলো। স্যার ওই বি ডবল ডি মানে কি বাউন্ডারি? বাউন্ডেড, বাউন্ডেড, হ্যাঁ, বাউন্ডেড বা কন্টিনিউয়াসও বলতে পারো লিনিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। হুম হুম।
ওকে, তো এক্সাম্পল একটা আছে, define t from R2 to R2 by t of x comma y is x comma 0. তাহলে definitely this is not, t is not onto, clear, onto হতে পারবে না, t is not onto, আমি বলতে চাইছি not onto, ঠিক। তাহলে এবার আমরা দেখাবো যে t is not open map। তাহলে এটা কিভাবে দেখাবো? আচ্ছা, R2 তে একটা ওপেন সেট আমরা নিচ্ছি, ধরো ডিটা কি, ডিটা হচ্ছে সেট অফ অল এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ লেস অর স্ট্রিক্টলি লেস দেন 1। তার মানে এইটা বোঝাচ্ছে এই ভেতরের স্পেসটা, বাউন্ডারিটা বাদ দিয়ে, বুঝতে পেরেছ? এটাকে হচ্ছে ওপেন ইউনিট ডিস্ক, ওপেন ইউনিট ডিস্ক, ঠিক আছে? শুধু সার্কেলের ওয়ান এক্স্যাক্টলি ইকুয়ালস টু 1 পয়েন্টগুলো থাকছে না, তার ভেতরের পয়েন্টগুলো আমরা নিচ্ছি। তাহলে এটা একটা ওপেন সেট ইন R2, এটা ওপেন সেট ইন R2। আচ্ছা, বেসিক্যালি এইখানে আমরা 0 করছি, এটা হচ্ছে অরিজিন, ঠিক আছে? এটা অরিজিন, এটা এটা না। আচ্ছা, তাহলে এর যে প্রজেকশন হবে, মানে এইটার যদি ইমেজটা তুমি যদি দেখো, হ্যাঁ, তাহলে এর ইমেজটা কি হয়ে যাবে, বেসিক্যালি এরকম হয়ে যাবে। তাহলে টি অফ ডি, শুধুমাত্র আমরা এক্স পয়েন্টগুলোকে নেব, বাকিটা 0, তার মানে এইরকম হয়ে যাবে এক্স কমা 0, যেখানে এক্স এর ভ্যালুটা হয়ে যাবে -1 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট। তার মানে এটা হয়ে যাবে এই প্লেনের উপরে এইরকম একটা ইন্টারভ্যাল। তো এই ইন্টারভ্যালটা কি ওপেন? ওপেন ইন R2 নয়, দিস ইজ নট ওপেন ইন R2। এটা ওপেন ইন R, কিন্তু ওপেন ইন R2 নয়, কারণ R2 তে ধরো এখানে যদি তুমি একটা পয়েন্ট নাও, হ্যাঁ, এরকম একটা ইন্টারভ্যালে যদি ভেতরে কোনো একটা পয়েন্ট নাও, ধরো এখানে আমি পয়েন্ট নিচ্ছি, তাহলে একে ঘিরে যে নেবারহুড তুমি পাবে, এই নেবারহুডটা তো এরকম টাইপের, ঠিক না? R2 তে নেবারহুড মানে তো এইরকম টাইপের। এবার এই পুরো নেবারহুডটা তো এই ইন্টারভ্যালের মধ্যে ঢুকতে পারছে না, যার ফলে ইন্টারভ্যালটা ওপেন নয়। বোঝা গেল ব্যাপারটা? is not open, therefore D is open কিন্তু TD is not open, therefore T is not open map। বলো, বুঝতে পারলে কি পারলে না? এই জায়গাটা এক্সাম্পলটা বোঝাটা ইম্পর্টেন্ট। হ্যালো, স্যার বুঝতে পেরেছি, অসুবিধা নেই। ওকে ওকে, লাইন কেটেছিল, ঠিক বুঝতে পারলাম না জিনিসটা, হ্যাঁ, ঠিক কোন বুঝতে জায়গাটা, পারলাম না জিনিসটা। কোন ওই জায়গাটা ওই বুঝলে না? টি ইজ নট ওপেন ম্যাপ থেকে ওই ডিটা যে আপনি ধরেছেন, ডিটা বুঝতে পেরেছো? না ওইখান থেকে বুঝতে পারলাম ডি থেকে। ডিটা হচ্ছে ওপেন ইউনিট ডিস্ক, ছবিটা এঁকেছি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সরি এইটা না, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস। হ্যাঁ, এই যে সার্কেলটা বাদ দিয়ে তার ভেতরের অংশটা হচ্ছে ডি, ঠিক আছে? এটা যেহেতু নেই, ওকে, ঠিক আছে, আচ্ছা, এটাকে আমি লাল করে দিই, লাল অ্যাক্সিস। হুম, তাহলে ওই হলো অ্যাক্সিস, আর স্পেসটা হয়ে গেল আমার এইটা হচ্ছে ডিটা, হ্যাঁ, এটা হচ্ছে ডি। তাহলে এর যে ইমেজটা হবে
শুধুমাত্র এক্স কমা জিরো, এক্স ওয়াই গোস টু এক্স কমা জিরো, যেখানে এক্স এর ভ্যালুটা তাহলে কি হবে, এটা যদি এটা হয় তাহলে এক্স এর ভ্যালু দেখো এখান থেকে এইখানের মধ্যে, মানে -1 থেকে +1 এর মধ্যে। তার মানে এই ইন্টারভ্যালটা আমরা পাচ্ছি ইন R2, ঠিক আছে না? তো এই ইন্টারভ্যালটা ওপেন নয়, কারণ কি, এর ভেতরে যে কোনো পয়েন্ট নিলে তাকে ঘিরে যে নেবারহুড হয় সেটা ডিস্কের মতন হয়। এই নেবারহুড পুরো কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে তো ঢুকে থাকতে পারবে না, যেমন এই পয়েন্টগুলো তো ইন্টারভ্যালের বাইরে চলে গেল না, যার ফলে এই টিডিটা ওপেন নয়, ঠিক আছে? টিডিটা ওপেন নয় মানে ডিটা ওপেন কিন্তু টিডিটা ওপেন নয়, তার মানে টিটা ইজ নট ওপেন ম্যাপ। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝা গেছে, কিন্তু ওয়াইটা স্যার জিরো হলো কি করে, এক্স কমা জিরো যেটা? এটাই তো ম্যাপটা ডিফাইন করেছি রে বাবা। ও ঠিক আছে, হ্যাঁ। আমরা তো বলছি যে এই ম্যাপটা, টিটা হচ্ছে যে এই ম্যাপ যেটা হচ্ছে এক্স ওয়াইটা এক্স জিরোতে যাচ্ছে, তাই ওই ম্যাপটা আমরা বললাম যেটা অন টু নয়, যার কারণে এটা ওপেন ম্যাপ হচ্ছে না। মানে ওপেন ম্যাপ হলে, মানে অন টু হলে ওপেন ম্যাপ হয়, আর এখানে আমরা দেখালাম যে অন টু না হলে ওপেন ম্যাপ নাও হতে পারে। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝা গেছে, বুঝা গেছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে ক্লোজড গ্রাফ থিওরেম। ক্লোজড গ্রাফ থিওরেম, এটা কি বলছে দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট রেজাল্ট আজকের। সো এক্স ওয়াই ব্যানাক স্পেসেস, এক্স ওয়াই হচ্ছে ব্যানাক স্পেসেস, আর টি হচ্ছে এক্স থেকে ওয়াই এ লিনিয়ার ম্যাপ, এক্স থেকে ওয়াই এ লিনিয়ার ম্যাপ, আমি বাউন্ডেড বলছি না। দেন টি is a bounded linear map, T is a bounded linear map if the graph of T, graph of T টা কি, এই সেটটা x, tx, হ্যাঁ x, tx belongs to x cross y, এই যে সেটটা such that x belongs to x, এই যে সেটটা which is a subset of x cross y, এইটাকে গ্রাফ বলা হচ্ছে is closed in x cross। তাহলে এই যে সেটটা আমরা পেলাম, যে গ্রাফটা, এটা যদি ক্লোজ সেট হয় তাহলে টিটা ডেফিনেটলি বাউন্ডেড লিনিয়ার ম্যাপ হবে, মানে কন্টিনিউয়াস হবে। বোঝা গেল? এইটাই হচ্ছে আমাদের এই রেজাল্ট। টিটা ক্লোজড, মানে গ্রাফটা ক্লোজড হলেই টিটা বাউন্ডেড হবে। এইটাই ছিল আর আজকের রেজাল্ট মোটামুটি। আচ্ছা, এক্সারসাইজ আজকে করব না, এক্সারসাইজ পরের দিন করব। তাহলে এর পরে থাকছে আমাদের এক্সারসাইজটা থাকছে, আর ইনার প্রোডাক্ট স্পেস থাকছে। ইনার প্রোডাক্ট স্পেসে তোমাদের বেশি কিছু নেই, ঠিক আছে? ওটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। স্যার যেগুলো আমাদের শেষ হয়ে গেছে, মানে যে সমস্ত পার্ট পেপার গুলো, হ্যাঁ, তারই এমসিকিউ গুলো একটু আলোচনা করলে ভালো হতো স্যার। এমসিকিউ এর, কোশ্চেন ব্যাংক, আচ্ছা তোমাদের কাছে এমসিকিউ এর কোনো কালেকশন আছে, মানে কোশ্চেন ব্যাংক ট্যাঙ্ক আছে কিছু? ওই তো ওখানে দিয়েছে তো, সাইটে যেটা দিয়েছে গত বছরেরটা। আচ্ছা হ্যাঁ, ওটা তো আলোচনা করে দেবো তাহলে।
মানে যে চ্যাপ্টার গুলো মানে যেগুলো হয়ে গেছে, যে চ্যাপ্টার নয়, যে পেপারটা হয়ে গেছে, হুম হুম, বুঝতে যেমন ধরুন পেরেছি। 6A হয়ে গেছে আমাদের, হুম, 6A 6A 6B, 6B হ্যাঁ, হলো। তারপরে হুম। ওইদিকে 8B হয়ে গেছে, 8B, হ্যাঁ। 8Aটা বাকি আছে। হুম। হ্যাঁ স্যার 8B-র একটা চ্যাপ্টার বাকি আছে। হ্যাঁ, 8Bর একটা চ্যাপ্টার বাকি আছে, হ্যাঁ। হুম, এরপরে ওটা কমপ্লিট করে দেবো, এটা শেষ হলে ওটা কমপ্লিট করে দেবো। অ্যাপ্লাইডের স্যার, যদি অ্যাপ্লাইডের যে পার্টটা করাচ্ছেন, ওটা তো অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, ওটারই অ্যাপ্লাইডের যদি দাঁড়াও, MCQ আর আর বোধহয় ওর একটা থেকে দুটো ক্লাস লাগবে, তাহলে ওর ফ্লুইড মেকানিক্সটা শেষ হয়ে যাবে। তাহলে ওটার MCQ গুলো একটু আলোচনা করলে। হ্যাঁ, ওটা তোমরা ওর কোশ্চেন ব্যাংকটা ডাউনলোড করে ওকে গ্রুপে দিয়ে দিও, হ্যাঁ, হুম। তাহলে ও বলে দেবে অ্যান্সার গুলো। ঠিক আছে, এটা পারবে তো করতে? হ্যাঁ স্যার, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে।